বাবা তো ওই চারুকে নিয়ে যেখানে সেখানে যখন তখন চলে যায়। কখন কে করছে না করছে সেসব তো খোঁজ নিতে হবে। তুই ঠিকই বলেছিস, আসুক এবার বাড়িতে, তারপর দুজনে মিলে ওদের দুজনকে চোখে চোখে রাখবো ক্ষণ। দাদা, আসার সময় শুনলাম চি 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 রে মিরাচি, চি 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 রে মিরাচি রে চি রে চি, দনকে দেখলি তুই রে মিরাম। রাজপুত্র, আমায় আপনি এখানে একটু নামিয়ে দিন। কেন চারুলতা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না না রাজপুত্র, তেমন কিছু নয়। আমি গিন্নি, ছেলেকে বলে দাও আমার এক কথা 100 কথার সমান। ওই মেয়ের সাথে আমি যখন ওর বিয়ে ঠিক করেছি। কিন্তু চারুলতা, তুমি আংটিটি কোথায় পেয়েছিলে? আর কি করেই বা তোমার কাছ থেকে এই আংটিটি চোরের হাতে গেল? বাবা রাজপুত্র, সেসব কথা না হয় তুমি পরে চারুলতার কাছ থেকে শুনে নিও। তবে সবার আগে এই চোরের একটা ব্যবস্থা করতে হবে। তুমি তো রাজপুত্র, তুমি বলো না বাবা, ওকে কি শাস্তি দেওয়া যায়? আচ্ছা, এই চোরকে এর আগে কখনো চোরের দায়ে ধরেছেন আপনারা? না না বাবা, এই তাকে তো আমরা চিনিই নে, কে জানে কোথা থেকে এসেছে। ঠিক আছে, তবে শুনুন আমার কথা। কেউ অন্যায় করলে তাকে একটিবার শুধরানোর সুযোগ দিতে হয়। তাই আমি এই চোরকেও একটিবারের জন্য সুযোগ দিতে চাই। ওকে আপনারা ছেড়ে দিন। বাহ, রাজপুত্রের মনটা কত উদার। আমি ভেবেছিলাম সে হয়তো এই চোরটিকে কঠিন শাস্তি দেবে। বেচারা এমনি সারা রাতই গাছের সাথে বাঁধা পড়ে আছে, এমনিতেই অনেক শাস্তি পেয়েছে সে। তাকে আর কোনো কঠিন শাস্তি পেতে দেখলে আমার নিজেরও খারাপ লাগতো। মানুষের প্রতি এতটা নিষ্ঠুরতা আমি কিছুতেই হতে দিতে পারি না। আর আজ রাজপুত্রকে দেখে মনে হচ্ছে আমার মনের মতো একজন মানুষকে এই প্রথম আমার সামনে দেখতে পাচ্ছি। এভাবে বিনা শাস্তি দিয়ে চোরটাকে ছেড়ে দেওয়া ঠিক হবে না। এতে তো আমার চুরি করার সাহস পেয়ে যাবে গো। আমি শুনেছি আপনারা কাল রাত থেকে ওকে এই গাছের সাথে বেঁধে রেখেছেন। ওকে এক ফোঁটা জলও খেতে দেননি। আমার মনে হয় না এর থেকেও কঠিন শাস্তি আর দরকার আছে। এই যে ভাই শোনো, এইটুকু শাস্তিতে যদি তুমি নিজেকে শুধরে নিতে পারো তাহলে ভালো কথা। আর না হয় দ্বিতীয়বার যদি তোমার চুরির দায়ে আবার ধরা পড়তে হয়, তখন কিন্তু তোমাকে ছেড়ে কথা বলা হবে না। তখন কিন্তু চরম থেকে চরম শাস্তি পেতে হবে তোমায়। না না, মনে থাকলে বাপের জন্মে আর এরকম চুরি করবো না, কোনো দিনও করবো না। কাল রাতে অনেক কেলানি খেতে হয়েছে, তবে আপনি একজন ভালো রাজপুত্র, তাই আমাকে ছেড়ে দিলেন। আপনাকে কথা দিচ্ছি আমি আর চুরি করবো না। গিন্নি, ছেলেকে বলে দাও আমার এক কথা 100 কথার সমান। ওই মেয়ের সাথে আমি যখন ওর বিয়ে ঠিক করেছি, তবে ওকে ওই মেয়েকে বিয়ে করতে হবে, নয়তো এ বাড়ি ছেড়ে ওর কোথাও যাওয়া হবে না। হ্যাঁ বাবা রাজেশ, তুই শুধু শুধু তোর বাবার মুখখানা এভাবে ছোট করিস না। আর তাছাড়া ওই চারুলতাকে তো সত্যি বেশ সুন্দর দেখতে রে বাবা। ওকে অপছন্দ করবার মতো তো কিচ্ছুটি নেই। আর মেয়েটা বড্ড কাজের আর গুণীও বটে। তুই ওকে বিয়ে করতে আর অমত করিস না বাবা, বিয়েটা বরং করেই নে। না না, এটা কি মামা বাড়ির আবদার নাকি? আমি কাকে বিয়ে করব না করব সেটা তোমরা বলে দিলেই হলো। আমার ইচ্ছা কি থাকতে পারে না নাকি? গিন্নি, তোমার ছেলেকে বলো ওকে ওর ইচ্ছের চেয়ে ওর বাবার সম্মানটা সবার আগে। আর তাছাড়া আমি শুনেছি ওই যোগু নামের লোকটি মেয়ের বিয়ে নিয়ে ঘাবলা করতে চাইছে। তাই আমি বেয়ানকে কথা দিয়েছি আমি আর উনি মিলে 2-1 দিনের মধ্যেই সুযোগ বুঝে ছেলে মেয়েদের 4 হাত এক করে দেব। এটাই আমার শেষ কথা। ছেলেকে ভালো করে বলে দাও। এই কথা বলে মোড়ল ঘর থেকে বেরিয়ে যায়।
বাবা রাজেশ, তুই তোর বাবার কথায় রাগ করিস না। তুই তুই আমার কথাটা মন দিয়ে শোন আগে। শোন বাবা, তোর বিয়ে করা আর না করা সে তো সমানই কথা হলো। তুই তো বিয়ে করেও তোর ব্যবসা বাণিজ্যের কাজে সেই তোর জায়গায় আবার ফিরে যাবি। আর তোর বউ তো এই বাড়িতেই থাকবে। আর ওই মেয়ে খুব গুণী রে, ওকে এই বাড়ির বউ করে আনলে আমাদের কাজে কর্মে একটু সাহায্য হবে। আমাদেরও তো বয়স হচ্ছে, এখন একজন লোকও তো লাগে আমাদের দেখাশোনা করার জন্য। তাই তুই বিয়েটা কর, এতে তোর বাবারও মন রক্ষা হবে, আবার আমাদের কাজের সাহায্য হলো। আর তাছাড়া বড় লোকের ছেলেদের ঘরে একটা বউ থাকলে ক্ষতি কি বল? তোর তো ওখানে অনেক অনেক, বুঝতেই তো পারছিস বাবা যে আমি কি বলতে চাইছি। শোন মীরা, ওই মোড়লের কানে আমি যেভাবে কথা ঢুকিয়েছি তাতে করে আমার মনে হয় ওই মোড়ল নিজে খুব শীঘ্রই তার ছেলের সাথে চারুলতার বিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাবে। চারুলতার বিয়ে? তাহলে তাহলে আমার কি হবে বলো? চারুলতার সাথে যদি মোড়লের ছেলের বিয়ে হয়ে যায়? তোর মাথায় কি গোবর পোড়া নাকি রে মুখপুরি? মোড়ল মশাই যে চারুলতার সাথে তার ছেলের বিয়ে দিতে চাইবে এটা তো সত্যি কথা, সে কথা কি তুই ভুলে গেছিস? শুধু তোর বাবার গোপনে একবার বিয়েটা দিতে রাজি হোক, তারপর চারুলতার নাম করে তোকেই বিয়েটা করতে হবে, বুঝেছিস তো? ও বুঝেছি, কি মজা! আমি তাহলে খুব শিগগিরই মোড়ল বাড়ির বউ হচ্ছি, বলো মা? এ কথা বলে মীরা খুশি মনে বাড়ির বাইরে বেরিয়ে যায়। মেয়েটার মাথায় আসলে গোবর পোড়া, বিয়ে হবার নাম নেই, আগে থেকে দেই করে নাচতে শুরু করে দিয়েছে। এখন আমার হলো যত চিন্তা, ভালোই সবটা মিটলে হয়। কে জানে চারুলতার ওর বাবা কখন বাড়িতে ফিরবে। যাক, সবকিছু ভালোই যখন মিটে গেল, এখন আমাদের নিজের গায়ে ফিরে যেতে হবে। তা বাবা রাজপুত্র, তুমি এখন কি করবে? তুমি কি এখান থেকেই তোমার রাজ্যে ফিরে যাবে? আমি যখন আপনাদের সাথে এখানে এসেছি তখন আপনাদেরকে নিয়ে আপনাদের গায়ে ফিরিয়ে দেই, তবেই আমি আমার রাজ্যে ফিরে যাব। বেশ, অনেকটা তো পথ। তুমি চারুলতা মাকে তোমায় ঘোড়ায় করে এনে ভালোই করেছো। আমি আর শেখরা বাবু পায়ে এটাই ফিরে যাব। তুমি বরং চারুলতা মাকে নিয়ে যেভাবে এসেছিলে সেভাবে ফিরে যাও। আমরা আসছি তোমাদের পেছন। তাহলে তো বেশ ভালোই হবে। আমিও চারুলতার কাছ থেকে আংটিটি পাওয়ার বিষয়ে সবকিছু জানতে পারবো। রাজপুত্র যখন তার হারিয়ে ফেলা আংটিটি পেয়ে গেছে, তবে সে আর এখন কেন এখানে থাকবে? সে তো নিশ্চয় এখন তার প্রাসাদে ফিরে যাবে। যাক, ফিরে যাবার সময় অল্প একটু সময় যদি তাকে একান্তে পায়, তাহলে আমি তাকে সব কথা খুলে বলবো। রাজপুত্র, আমায় আপনি এখানে একটু নামিয়ে দিন। কেন চারুলতা, তোমার কি কোনো অসুবিধা হচ্ছে? না রাজপুত্র, তেমন কিছু নয়। আমি শুধু বলেছি আপনি আমাকে একটু নামিয়ে দিন। রাজপুত্র ঘোড়া থেকে চারুলতাকে নামিয়ে দেয় এবং নিজেও নেমে পড়ে। তারপর চারুলতা রাজপুত্রের থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়ায় আর হঠাৎ করে কাঁদতে শুরু করে। কথাটা তুমি মন্দ বলনি মা, এটা হলে তো ভালোই হয়। বাবারও নাক কাটা যাবে না, তাহলে ওই মেয়েকে বিয়ে করে এ বাড়িতে ফেলে রেখে যাওয়া যাবে। বছরে একবার আমি বাড়িতে আসলে দেখা হবে আর কি। তাছাড়া ওই মেয়ের যে নেকা কান্না, তা আমি রোজ সহ্য করতে পারবো না। কি বলছিস কি বাবা রাজেশ? নেকা কান্না? ও সব কথা বাদ দাও এখন। বাবাকে বলো শীঘ্রই 2-1 দিনের মধ্যে বিয়ের ব্যবস্থা করতে। বিয়েটা সেরে আমি আবার ফিরে যাব। ওদিকে আমার অনেক কাজ আটকে আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তুই যে অবশেষে রাজি হয়েছিস এ কথা তোর বাবাকে আগে গিয়ে জানাই। এটা জানলে তোর বাবা ভীষণ খুশি হবে। রাজকন্যা জেসমিন নিজের পিতামশাইয়ের উপর এভাবে রাগ করতে আছে নাকি? আর রাগ করে থেকো না।
তুমি চুপ করো তো পিসিমা। পিতামশাই কি আমাকে ওভাবে রাগ করে ঠিক করেছে? তোমার সামনে পিতামশাই আমাকে এভাবে বকাঝকা করলো। কেন করবে না, অবশ্যই করবে। আর তাছাড়া আমি তো জানি দাদা কেমন। দাদা তো প্রজান্ত প্রাণ। তাই তো তোমাকে যখন বারণ করেছিলাম যে ওসব কিছু দাদাকে না জানাতে, তুমি তো আগ বাড়িয়ে সবটা জানিয়ে দিলে। আর তাই তো এভাবে বকা শুনলে। তুমি বলো তো পিসিমা, এখানে আমার অন্যায় কি ছিল? সামান্য এক মেয়ে প্রজা আর আমার মধ্যে যে কি তফাৎ, আমি তো সেটুকু সেই মেয়ে প্রজাটাকে বুঝিয়ে দিয়েছি। এইটুকু তফাৎ না বোঝালে কি হয় বলো? তাহলে তো রাজ্যের রাজ পরিবার আর প্রজাদের মধ্যে কোনো তফাৎই থাকবে না। বুঝেছি বুঝেছি, সেই সব কথা এখন বাদ দাও তো। ও সব কথা বলে আর মন খারাপ করার দরকার নেই। শোনো, আমি তোমাকে আজ আমাদের হেমরাজ্যের রাজপুত্রের ব্যাপারে কিছু কথা বলবো। আর আমি এখানে কেন এসেছি, তোমাকেই বা কেন হেমরাজ্যে নিয়ে যেতে চাইছি, সে ব্যাপারেও বলবো। মন দিয়ে আগে আমার সেই সব কথাগুলো শোনো। তোমার কথা শুনেই মনে হচ্ছে নিশ্চয় এর মধ্যে কিছু না কিছু একটা ব্যাপার আছে। বলো পিসিমা। আমিও রাজপুত্র অরুণকে দু চোখে কখনো দেখিনি, তবে এটা শুনেছি যে আশেপাশে অনেক রাজ্যের রাজকন্যারা নাকি তাকে বিয়ে করার জন্য মরিয়া হয়ে আছে। তাকে দেখা বা তার বিষয়ে কথা শোনার ইচ্ছাটা যে আমার অনেক আগে থেকেই রয়েছে। তাই নাকি? ঠিক আছে, তাহলে আজ তোমাকে সব কিছুই বলছি। ওই দেখ ক্যাবলা, মীরা আসছে। হ্যাঁ রে, তাই তো দেখছি। দেখে তো বেশ খুশি খুশি মনে হচ্ছে। আমাদের দুজনকে সেকা দিয়ে দেখা করে নিজে নিজে খুশিতে নাচতে নাচতে কোথায় যাচ্ছে? আমাদের সুখ কেড়ে নিয়ে ওর সুখী ভাবে বের করছি। সালাকে গিয়ে ধরি। চল ভ্যাবলা। ভ্যাবলা আর ক্যাবলা গিয়ে মীরার পথ আটকে দাঁড়ায়। ওরা দুজন আমার সামনে এসে এভাবে আমার পথ আটকে দাঁড়ালো কেন? আর দুজনকে আজ হঠাৎ একসাথে দেখতে পাচ্ছি। এই তো কদিন আগে আমার সাথে প্রেম করতে গিয়ে দুজনেরই বুনো ওল আর বাঘা তেঁতুলের মতো সম্পর্ক ছিল। এখন দুজনে ছ্যাঁকাকে এক হয়ে গেছে। যাকগে, ভালোই হয়েছে। এই সর, তোদের সাথে আমার কথা বলার সময় নেই। চিরে মিরাচি, চিরে মিরাচি রে চিরেছি, চিরে মিরাচি, চিরে মিরাচি রে চিরেছি। দনকে দেখলি তুই রে মীরা, মনকে চিনলি নাই। ক্যাবলাকে দিলি, রাজেশকে দিলি, ভ্যাবলাকে দিলি নাই। কতবার তোরে গয়না দিলাম, কেমনে গেলি ভুলে? ক্যাবলাই তোরে রাস্তায় দেখছে, রাজেশের হাত ধরে মিরাচি, চিরে মিরাচি, চিরে মিরাচি রে চিরেছি, চিরে মিরাচি, চিরে মিরাচি রে চিরেছি। কি ভাবলা, এসব কি হচ্ছে কি? এটা কিছুই নয় গো, আমাদের দুজনের মনের কষ্ট গো। তা মীরা, তুমি এই সময় কোথায় যাচ্ছ? এই ভাবলা, তুই আমার সাথে একদম এভাবে কথা বলবি না কিন্তু। দুদিন বাদে আমি তোদের যা হুকুম করব সেটাই তোকে করতে হবে। তাই এখন থেকে বলে দিচ্ছি, আমাকে সম্মান দিয়ে কথা বলবি। কেন দুদিন বাদে তুমি এমন কি হবে শুনি? কেন? তোরা না একটু আগে রাজেশের কথা বললি? তোরা কি জানিস দুদিন বাদে আমার মোড়লের ছেলে মানে ওই রাজেশের সাথে যখন বিয়ে হয়ে যাবে, তখন তো আমি মোড়ল বাড়ির গিন্নি হয়ে যাব। আর মোড়ল বাড়ির গিন্নিদের কথার কি দাম জানিস তো? তুমি কি না মোড়ল বাড়ির গিন্নি হবে? আমি তো শুনেছিলাম তোমার বড় দিদির নাকি মোড়ল বাড়িতে বিয়ে ঠিক হয়েছে। তা তোমার দিদির সাথে তুমিও কি স্বপ্ন দেখছো নাকি মোড়ল বাড়ির গিন্নি হওয়ার? সেরেছে ভাবলা আর ক্যাবলাকে তো আগে থেকে কিচ্ছুটি বলা যাবে না যে কবে আমাদের বিয়ে। তাহলে ওরা দুজনে নিশ্চয় আমার বিয়েতে অবশ্যই ব্যাঘাত ঘটাতে যাবে। না, সেটা
এরপর মীরা ভ্যাবলা আর ক্যাবলাকে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যায়। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।